তারপরেই পুলিশের ব্যারিকেড ভেঙে রাজপথে ঝাঁপিয়ে পড়ল আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীরা। আবারও শেখ হাসিনার কল রেকর্ড ফাঁস। সমন্বয়কদের পালাতে দিবে না শেখ হাসিনা, বরং দেশের মধ্যে রেখেই বিচারের হুঁশিয়ারি দিলেন শেখ হাসিনা। আজ রাতের মধ্যেই বড় কিছু ঘটানোর প্ল্যান করছে আওয়ামী লীগ, বিশেষ সতর্ক করলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ। সেটি হচ্ছে অন্তর্বর্তীকালে সরকার এবং উপদেষ্টা যে বাজার আছে, মানে বিশেষ করে ডক্টর ইউনূস, ওনাকে 24 ঘন্টার একটা আলটিমেটাম দিলেন। কারা? প্রবাসীরা। রেমিটেন্স শাটডাউন হয়ে যাবে 24 ঘন্টার ভিতরে। যদি এটা আপনার বাস্তবায়ন না করা হয় তাহলে রেমিটেন্স শাটডাউন হয়ে যাবে। বৈষম্য বিরোধী আন্দোলনের জেরে 2024 সালের 5ই অগস্ট বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনার সরকারি বাসভবন বঙ্গভবনে ঢুকে রীতিমতো লুটতরাজ চালিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত সদস্যরা। উল্লেখ্য, শেখ হাসিনা খাতায় কলমে এখনো কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী। এইবার যখন কথা বলেছেন তাকে অবশ্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি এসব বলা হয়নি। তাদের নেত্রী কথা বলবেন বলে একটা আমরা দেখেছি দ্য এটিম নামে একটা ফেসবুক পেজ আছে, যাদেরকে লোকজন ফান করে এতিম ডাকে। ডক্টর মোহাম্মদ ইউনূস আলোচিত, এই মুহূর্তে সমালোচিত। যেহেতু তিনি সরকার প্রধান, এই সরকারের যতগুলো ভালো কাজ হবে সেটার ক্রেডিট যেমন তিনি পাবেন, আবার যেই জায়গাগুলোতে বিতর্ক হবে, খারাপ হবে, সেগুলোরও কিন্তু দায়ভার তাকেই গ্রহণ করতে হবে। তবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটু নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার মধ্যে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে কথা বলবো। বর্তমানে চলমান দেশের যে রাজনীতির পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা আমরা চেষ্টা করি সবসময় আলোচিত সমালোচিত সব খবর সবার আগে আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তারই ধারাবাহিকতা আজকের ভিডিও। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন, যে অংশবিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই সংক্ষেপে করার ক্ষেত্রে আমি মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো। বৈষম্য বিরোধী আন্দোলনের জেরে 2024 সালের 5ই অগস্ট বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনার সরকারি বাসভবন বঙ্গভবনে ঢুকে রীতিমতো লুটতরাজ চালিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত সদস্যরা। উল্লেখ্য, শেখ হাসিনা খাতায় কলমে এখনো কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী। হাসিনার বাড়ির ভিতর থেকে যেভাবে জিনিসপত্র লুট করে আনা হচ্ছিল সেই ভিডিও ভাইরালও হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। হাসিনার বিরুদ্ধে স্বৈরাচারিতার অভিযোগ তুলেছিল আন্দোলনকারীরা। এরপর নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয় বাংলাদেশে। কিন্তু যে আশা নিয়ে তার হাতে বাংলাদেশের শাসনভার তুলে দেওয়া হয়, কয়েক মাস যেতে না যেতেই সেই আশা বা সেই স্বপ্ন ভঙ্গ হয় বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের। যার ফলে এখন হাসিনার সঙ্গে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পুনরাবৃত্তি হলো মোহাম্মদ ইউনূসের সঙ্গেও। তার বাড়ি ঘেরাও করে ইউনূসের বিরুদ্ধে স্লোগান দিয়েছে আন্দোলনকারীরা। রবিবার 2রা ফেব্রুয়ারি দিনভর মোহাম্মদ ইউনূসের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়, চলে টানা স্লোগান। এদিন সকাল থেকেই বিক্ষোভকারীরা পায়ে পায়ে এগোতে থাকেন ইউনূসের বাড়ির দিকে, কিন্তু কিছু দূর যাওয়ার পরই নিরাপত্তার কারণে আন্দোলনকারীদের ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় পুলিশের তরফে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ব্যারিকেড ভেঙে এগোতে শুরু করেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি বেগতিক দেখে বিক্ষোভ সামলাতে এগিয়ে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ, কিন্তু তিনিও পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত তিনি বিক্ষোভকারীদের সুরে গলা মিলিয়ে বলতে শুরু করেন যে আশা নিয়ে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় আনা হয়েছিল তা পূরণ হয়নি, দেশটাকে সুন্দরভাবে চালানোর সৎ প্রচেষ্টার অভাব রয়েছে। উল্টে খুবই আমলা নির্ভর হয়ে পড়েছে গোটা ব্যবস্থাটি। একই সঙ্গে তার আরও অভিযোগ, বর্তমানে ইউনূস প্রশাসন আহতদের নিয়েও রাজনীতি শুরু করেছে। এই ঘটনায় বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের মোহভঙ্গ হয়েছে বলেই মনে করছে দেশের রাজনৈতিক মহল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের অভিযোগ, হাসিনার আমলে ছাত্র আন্দোলনের সময় পুলিশি অত্যাচারে যে সমস্ত ছাত্রছাত্রী আহত হয়েছিলেন, পঙ্গু হয়েছিলেন, ক্ষমতায় আসার পর তাদের আর খোঁজই রাখেনি অন্তর্বর্তী সরকার। আন্দোলনকারীদের আরও অভিযোগ, যাদের হাত ধরে ক্ষমতার কুর্সিতে বসলেন ইউনূস, তাদেরকেই এত তাড়াতাড়ি ভুলে গেলেন কি করে? তবে যেভাবে ইউনূসের বিরুদ্ধে
বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ক্ষোভ বাড়ছে, তাতে তাকেও হাসিনার মতোই দেশ ছাড়তে হবে বলেই মনে করছেন দেশের একাংশ নাগরিক। এবারে কয়েকদিন আগের ঘটনায় একটু ফিরে যাই। 2024-এর 5ই অগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের জেরে শেষ পর্যন্ত দেশ ছাড়তে হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সরকারি চাকরিতে সংরক্ষণ নিয়ে যে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলন ক্রমেই গণ অভ্যুত্থানের রূপ নেয়। হাসিনা বিরোধী স্লোগানে কার্যত মুখর হয়েছিল বাংলাদেশের রাজপথ। শুধু তাই নয়, সরকারি সম্পত্তি ধ্বংস করার অভিযোগ উঠেছিল আন্দোলনকারীদের বিরুদ্ধে। কিন্তু সেই সময় শেখ হাসিনার উপর চূড়ান্ত স্বৈরাচারী শাসকের তকমা জুড়ে দিয়েছিল আন্দোলনকারীরা। কিন্তু হাসিনা পরবর্তী বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। কিন্তু এক মাস যেতে না যেতেই ইউনূস প্রশাসনও বেশ চাপের মুখে পড়ে গিয়েছে। ইতিমধ্যেই একাধিক দাবিতে সরব হয়ে ফের পথে নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একাংশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে আরেকটি বিশ্ববিদ্যালয় গড়ার দাবিতে শুরু হয়েছে আন্দোলন। ইউনূস সরকারকে রীতিমতো সময় বেঁধে দিয়ে শুরু হয়েছে আন্দোলন। এই সময়ের মধ্যে যদি ইউনূস সরকার তাদের দাবিগুলো বিবেচনা না করে, তাহলে বড়সড় পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে রেখেছে আন্দোলনকারীরা। গত 27শে জানুয়ারি থেকে শুরু হওয়া এই আন্দোলন এবং তার জেরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও একটি স্বাধীন বিশ্ববিদ্যালয় গড়ে তোলা সহ মোট 6টি দাবিকে সামনে রাখা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতেও চেয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্ররা। বৈষম্য বিরোধী আন্দোলনের জেরে শেখ হাসিনার বাংলাদেশ ত্যাগের পর বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ সেটি হচ্ছে অন্তর্বর্তীকালে সরকার এবং উপদেষ্টা যে বাজার আছে, মানে বিশেষ করে ডক্টর ইউনূস, ওনাকে 24 ঘন্টার একটা আলটিমেটাম দিলেন। কারা? প্রবাসীরা। রেমিটেন্স শাটডাউন হয়ে যাবে 24 ঘন্টার ভিতরে। যদি এটা আপনার বাস্তবায়ন না করা হয়, তাহলে রেমিটেন্স শাটডাউন হয়ে যাবে। প্রবাসীদের একটা বক্তব্য, সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা উপদেষ্টা, একটু সবাই মনোযোগ দিয়ে শুনবেন, কিংবা উপদেষ্টা যে বা যারা আছে, কিংবা অতীত বইরা বা অতীত চ্যাংরা কাদের বুঝাইছে? সমন্বয়কারীদের। আর অতীত বইরা কাদের বুঝাইছে? উপদেষ্টাদের। এখন আসুন মেন পয়েন্টে। প্রবাসীদের দুইটা দাবি। প্রথম দাবি হচ্ছে আমাদের বাংলাদেশে থেকে যতগুলা এজেন্সি আছে, সমস্ত এজেন্সি বা এই সিন্ডিকেটটাকে বন্ধ করতে হবে। কোন সিন্ডিকেট? আপনার বিমানের টিকিট থেকে শুরু করে, মেডিকেল থেকে শুরু করে, মানে বিদেশ আসার জন্য একজন যাত্রীকে যতগুলা স্টেপ পার করতে হয়, প্রত্যেকটা সিন্ডিকেট বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, এয়ারপোর্টের ভিতরে সম্মানের সহিত কিংবা কোনো ট্যাক্স বা আপনার কোনো কিছুই রাখা যাবে না, সম্পূর্ণ কিছু কি উঠিয়ে ফেলতে হবে। মানে এই দুইটা দাবি যদি না রাখে কিংবা 24 ঘন্টার ভিতরে যদি না পূরণ করে, প্রবাসীরা আপনার রেমিটেন্স বন্ধ করার একটি হুমকি দিলেন অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূসকে। এখন আসুন, এই 24 ঘন্টার ভিতরে যদি তারা না মানে, আসিফ নজরুল থেকে শুরু করে, মানে প্রবাসীদের এই 2 দফা দাবি, সেটি হচ্ছে আপনারা তো শুনলেনই, এই প্রবাসীদের এই 2 দফা দাবি যদি না মানে, 24 ঘন্টার ভিতরে প্রবাসীরা রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দিবে। প্রবাসীরা কিন্তু আরো বলে, কিন্তু আমি একজন প্রবাসী, আমি যদি বলি, শেখ হাসিনার আমলে কিন্তু এয়ারপোর্টের ভিতরে কিন্তু কোনো হয়রানি হয় নাই, কিংবা এয়ারপোর্টের ভিতরে কিন্তু যাত্রীদের কিন্তু সম্মান কিন্তু আকাশচুম্বী ছিল। সত্যি কথা ভাই, বাস্তব কথা বলতেছি, আমি নিজে 5টা ফোন নিয়ে গেছি, কোনো ট্যাক্স দেওয়া লাগে নাই। আর বর্তমান আপনি যদি 2টার জায়গায় 3টা ফোন আপনি নিয়ে যান, তাহলে আপনাকে গুনতে হবে কারিকারি টাকা। আপনি কি কারিকারি টাকা গণার জন্য প্রস্তুত? আপনি ধরেন আপনার হাতের ফোনটার দাম যদি থাকে 15,000 থেকে 20,000 টাকার মতো, তাহলে আপনাকে গুনতে হবে 15 থেকে 20,000 টাকা। মানে কি, আপনার ফোনের যে ভ্যালু, আপনাকে সেম টাকাটাই আপনাকে গুনতে হবে। এবং আপনি যদি এদের সাথে কোনো বার্গেটিং করেন, তাহলে এয়ারপোর্টের ভিতরে প্রবাসীদের বর্তমান যেভাবে এরা মারধর করে, সেই মারধরের শিকার কিন্তু আপনি হতে পারেন। অন্যদিকে আপনি যদি আওয়ামী লীগের আমলে কিংবা আওয়ামী লীগের শাসনকালে বাংলাদেশের এয়ারপোর্টের ভিতরে যদি আপনি দেখেন, সেখানে আপনি 4 থেকে 5টা ফোন অনায়াসে আপনি আনতে পারতেন। সেখানে কোনো ট্যাক্স বাবদ কিংবা কোনো মারধরের শিকার কিন্তু দীর্ঘ 15 বছরে কিন্তু কোনোদিনও কিন্তু শোনা যায়নি। কিন্তু এই
অন্তর্বর্তীকালে সরকার আসতে না আসতেই এয়ারপোর্টের ভিতরে 10 থেকে 15 জন প্রবাসীকে ব্যাপকভাবে কিন্তু মারধরের ঘটনা কিন্তু ভাইরাল হয়ে গেছে, সেটা কিন্তু আপনারা সবাই অবগত। অন্যদিকে এয়ারপোর্টের ভিতরে কোনো প্রবাসী তার লাকিস চুরির ঘটনা যদি কমপ্লেন করে, তাহলে সেই প্রবাসীকেই আপনার আইনের মার পেঁচে ফেলিয়ে তার কাছ থেকে মোটা অঙ্কের একটা টাকা ট্যাক্স বাবদ আদায় করে নিচ্ছে আপনার এয়ারপোর্টের ভিতরে। এই ধরনের আপনার কারসাজি কিন্তু প্রতিনিয়ত চলমান। এটার জন্যই অন্তর্বর্তীকালে সরকারকে মানে ডক্টর ইউনূসকে একটি আহ্বান দিলেন কারা? প্রবাসীরা। 24 ঘন্টার ভিতরে প্রবাসীদের এয়ারপোর্টের ভিতরে ভিআইপি সম্মান এবং কোনো ট্যাক্স থাকা যাবে না। অন্যদিকে একজন নতুন প্যাসেঞ্জার কিংবা একজন নতুন প্রবাসী যখন নাকি বাংলাদেশে আসে, মানে বিদেশ আসার ক্ষেত্রে যে স্টেপ গুলা পার করতে হয়, যে সিন্ডিকেট গুলো আছে একদম টিকিট থেকে শুরু করে A to Z, ক থেকে চন্দ্রবিন্দু চান অব্দি যে স্টেপ গুলো আছে, প্রতিটি স্টেপের আপনার যে সিন্ডিকেট গুলো আছে সেই সিন্ডিকেট গুলোকে ভাঙতে হবে। যদি না ভাঙে তাহলে কি রেমিটেন্স শাটডাউন। অন্যদিকে প্রবাসীরা একই কথা বলতেছে যে সার্জিস হাসনাত বা অতীত চ্যাংরা কিংবা অতীত বইরা তারা বর্তমান আমাদেরকে একের পর এক লোভ দেখাচ্ছে। কি সেই লোভ? সেটি হচ্ছে প্রবাসীদেরকে ভোটের অধিকার দিতে হবে, অনলাইন মাধ্যমে প্রবাসীদের ভোটের অধিকার দিতে হবে। যখন নাকি এই ধরনের বক্তব্য রাখে সার্জিস বা হাসনাতরা, তখন কিন্তু প্রবাসীরা এই কথাই বলে যে এদের কথায় এখন আর চিরা আমরা ভিজাবো না, কিংবা এদের কথায় আমরা আর কান দিব না। তেলবাজ আসিফ নজরুল থেকে শুরু করে যে বা যারা আছে 24 ঘন্টার ভিতরে আমাদের এই দাবি যদি না মানে, তাহলে আমরা প্রপার ভাবে রেমিটেন্স শাটডাউন করে দিব। দর্শক বন্ধুরা, একটা কথা বলি, বর্তমান আমাদের বাংলাদেশে মানে আর্থিক দিক দিয়ে, তারপর হচ্ছে আপনার অর্থনৈতিক দিক দিয়ে যেই অবস্থা, সেখানে যদি আপনার মানে বর্তমান সকল প্রবাসীরা যদি রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দেয় কিংবা রেমিটেন্স যদি বন্ধ করে দেয়, আপনি কল্পনা করতে পারবেন না যে এই অন্তর্বর্তীকালে সরকারের কোন মানে কি অবস্থা হবে। অন্যদিকে আমাদের বাংলাদেশে যে বড় বড় ব্যবসায়ী আছে তারা কোনো ব্যবসা করতে পারবে না। কেন করতে পারবে না? যদি রেমিটেন্স না আসে। মানে আপনি যদি বৈদেশিক কোনো এক্সপোর্ট ইম্পোর্ট বা আদার্স যে কোনো বিজনেস যদি আপনি করতে চান, সেখানে আপনার একটা র্যাঙ্কিং আছে, সেই র্যাঙ্কিংটা যদি আপনার নেমে যায়, তাহলে কি আপনি কোনো দেশের সাথে বিজনেস করতে পারবেন না। অন্যদিকে আমাদের বাংলাদেশ হয়ে যাবে দেউলিয়া, মানে বর্তমান তো দেউলিয়ার পথেই, আরো কি রসাতলে যাবে, একদম শেষ হয়ে যাবে। শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তানে থেকেও আমাদের বাংলাদেশের ভয়াবহ অবস্থা হবে। আমি একটা কথা যদি বলি সহজ বাংলা, সেটি হচ্ছে শেখ হাসিনার আমলে কিন্তু প্রবাসীরা কিন্তু ভিআইপি সম্মান পেত। কিংবা আমি যদি আবার এভাবে বলি তা অনেকটা খারাপ হবে না, সেটি হচ্ছে শেখ হাসিনা কিন্তু অনেক বলছে যে প্রবাসী ভাইয়েরা আপনারা বর্তমান এই রাজাকারদের কথায় কান দিবেন না। কিংবা পলক, জুনায়েদ আহমেদ পলক, তিনিও কিন্তু বারবার গণমাধ্যমের মাধ্যমে তিনি কিন্তু অনেকবার প্রবাসীদেরকে রিকোয়েস্ট করে, আমাদেরকে রিকোয়েস্ট করে যে আপনারা রেমিটেন্স শাটডাউন করবেন না। তারপরেও কিন্তু আমরা শুনি না, আমরা কিন্তু সবাই কিন্তু রেমিটেন্স শাটডাউন করে দিই এবং আওয়ামী লীগের সাথে যা ঘটার সেটাই কিন্তু ঘটে যায় শুধুমাত্র রেমিটেন্স বন্ধ করার জন্য। আর যদি আমরা প্রবাসীরা যদি রেমিটেন্সটা বন্ধ না করতাম, তাহলে সমন্বয়কারী কিংবা আন্দোলনকারী বা উপদেষ্টা যে বা যারা তাদের 14 গোষ্ঠীর ক্ষমতা ছিল না শেখ হাসিনাকে পতন ঘটাবে। কারণ মানি ইজ পাওয়ার, যার কাছে মানি আছে সেই কি রাজত্ব করতে পারে। এটাই হচ্ছে বর্তমান জেনারেশনের নিয়ম, কিংবা এইটাই হচ্ছে বর্তমান দুনিয়ার নীতি বা নিয়ম, সবাই আপনারা অবগত। এখন আসুন, 24 ঘন্টার ভিতরে কি এই যে দাবিগুলা প্রবাসীদের, এগুলা কি মেনে নিতে পারবে বা এটা কি বাস্তবায়ন করতে পারবে আমাদের বাংলাদেশে? প্রথম দাবিটা কি আপনি বুঝতে পারতেছেন? একজন নতুন প্রবাসী বা নতুন একজন বাংলাদেশি কর্মী কিংবা বাংলাদেশি কোনো নাগরিক যদি বিদেশ আসতে চায়, মানে বিদেশ আসার আপনার ক্ষেত্রে যে স্টেপ গুলা পার করতে হয় একদম ক থেকে চন্দ্রবিন্দু চান অব্দি, সেই স্টেপ গুলা যদি আপনার মানে সেখানে যদি দুর্নীতি কিংবা যে সিন্ডিকেট গুলো আছে এগুলা যদি না ভাঙে বা এগুলা যদি না সংস্কার করে, তাহলে কি রেমিটেন্স শাটডাউন হবে 24 ঘন্টার ভিতরে। আর দ্বিতীয় কি, প্রবাসীদের ভিআইপি আপনার সম্মান দিতে, হ্যাঁ দিছে তো ভিআইপি সম্মান। ওই যে আসিফ নজরুল ওই যে আপনার চা সিঙ্গারার একটা ক্যান্টিন খুলে দিছে, ওইখানে বসে বসে আপনারা চা সিঙ্গারা খাবেন। অন্যদিকে আসিফ নজরুল প্রবাসীদের আরো সম্মান দিছে। কি সেই সম্মান? সেটি হচ্ছে আপনি যদি সৌদি আরবে যেতে চান এক টিকিট নিয়ে, তাহলে আপনাকে গুনতে হবে বাংলা টাকায় 2 লক্ষ টাকা। তাহলে এটাই হচ্ছে প্রবাসীদের সম্মান। এখন কথা হচ্ছে এই অন্তর্বর্তীকালে সরকার কিংবা উপদেষ্টা সমন্বয়কারী বা অতীত চ্যাংরা বা বুইরা যে বা যারাই আছে, যাই বলেন না কেন আপনারা, তা কখনোই এই মানে যে দাবিটা
বা যে দুইটা দাবিটা, এই দুইটা দাবি কখনোই মেনে নিতে পারবেন না। কিংবা প্রবাসীদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, আপনারা বর্তমান যে বা যারা আছেন, যে বা যারাই নাকি এই ঘোষণাটা দিলেন যে রেমিটেন্স শাটডাউন করে দিবেন, আমার মনে হয় যে রেমিটেন্স শাটডাউন করার সময় এসে গেছে। কারণ এরা বর্তমান যেভাবে লুটপাট চাঁদাবাজি চালাচ্ছে, প্রতিনিয়ত প্রবাসীরা যেভাবে হয়রানি কিংবা এয়ারপোর্টের ভিতরে মারধরের শিকার হচ্ছে, ইতিপূর্বে গত 15 থেকে 20 বছর কিন্তু এয়ারপোর্টের ভিতরে কোনো প্রবাসী মার খাইছে বা এভাবে তাকে বা তার উপরে হাত তুলছে, এই ধরনের ঘটনা কিন্তু কখনোই কিন্তু ঘটে নাই। তাই আমি বলবো যে রেমিটেন্সটা 24 ঘন্টার ভিতর যদি না মানে, বা যদিও মানে, তারপর একটাবার ভাবেন যে আগে ভালো ছিলেন না বর্তমান ভালো আছেন। আমার মনে হয় রেমিটেন্সটা শাটডাউন করে এদের পতনটা করাটা অত্যন্ত জরুরি। 24 ঘন্টার সময় আমরা ওয়েট না করি, নিজ জায়গায় থেকে আমরা রেমিটেন্সটা শাটডাউন করে দিই, তাহলে দেখতে পারবেন যে এদের অবস্থা কতটা করণীয় হয়। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি আবার কথা বলেছেন। এইবার যখন কথা বলেছেন তাকে অবশ্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি এসব বলা হয়নি। তাদের নেত্রী কথা বলবেন বলে একটা আমরা দেখেছি দ্য এটিম নামে একটা ফেসবুক পেজ আছে, যাদেরকে লোকজন ফান করে এতিম ডাকে। সেখানে তিনি কানেক্টেড হয়েছেন, তার কথা শুনলাম মন দিয়ে, আমি খুব মন দিয়ে তার কথা শুনি। আমার কাছে এটা একটা অসাধারণ বিনোদন এবং একটা অসাধারণ প্রশান্তি দেয়। সেই কারণেই দেখি, কেন দেয় সেই জায়গায় আসবো। এবং আমাদের মিডিয়াতে নিষিদ্ধ থাকলেও আমি মনে করি এটাকে আসলে পারমিশন দিয়ে দেওয়া দরকার। কিন্তু শুনতে শুনতে না ভীষণ করুণাও হয়েছে। করুণা মানে হলো এককালের দৌর্দণ্ড প্রতাপশালী, মানে যার কথা ছাড়া নাকি গাছের পাতাও নড়ে না, সেই শেখ হাসিনার কি তুচ্ছ অবস্থা, কি বিশ্রী অসহায় অবস্থা, সেটা করুণার ব্যাপার। এবং এই করুণা আবার দুঃখ দেয় না, আনন্দ দেয়। একজন স্বৈরাচার কোন জায়গায় গেছেন, মানে কেন করুণা হয়, মানে আহারে শেখ হাসিনা, এরকম বলার ইচ্ছে হয়। এবং এটা আনন্দের সাথে বলা। আমরা কিছু কিছু আহারে বলি কষ্ট নিয়ে, এই আহারে বলছি আনন্দ নিয়ে। আপনারা ইন্টারভিউটা দেখে নিতে, ইন্টারভিউ ঠিক না, উনি ইনফ্যাক্ট আড্ডায় যোগ দিয়েছেন। তার আজকে এত বাজে অবস্থা, আসবো কাদের সাথে কথা বলেছেন, আপনারা তাদের কথা শুনলেই বুঝবেন। আচ্ছা, উনি অনেকগুলো কথা বলেছেন, আমি ঠিক জবাব দেব না, জবাব দেওয়ার কিছু নাই। ক্ষমতা হারানোর শোকে উন্মাদ হয়ে যাবে। শুধু ক্ষমতা হারানো না, ক্ষমতা হারানোর পর সেই জায়গায় বসেছেন এমন একজন যাকে তিনি জেলের ভাত খাওয়াতে চেয়েছিলেন, ডক্টর ইউনূস। মানে শেখ হাসিনার পতনে তিনি যত দুঃখ পেয়েছেন, কাটা গায়ে নুনের ছিটা বলে না, সেই ছিটা হয়েছে ডক্টর ইউনূস তারপর ক্ষমতাটা পাওয়ার ক্ষেত্রে। ট্রুলি তাই। এটা প্রতিবার তিনি যখন কথা বলেন, এই আগুন চেপে রাখতে পারেন না, উগরে দেন। কি কি বিষয়ে কথা বলেছেন আমরা প্রেডিক্ট করতে পারি, তারপর আমি একটু জাস্ট বিষয়গুলো উল্লেখ করি। আমাদের নাকি বাজেটে টাকা নেই, উনি অনেক টাকা রেখে গিয়েছিলেন। সামাজিক সুরক্ষা ভাতা বন্ধ, দু একটা একটু কমেন্ট করি, এর মধ্যে বিভিন্ন রকম ভাতার কথা বলেছেন, মুক্তিযোদ্ধা ভাতা ইত্যাদি ইত্যাদি। এটা বন্ধ রাখা হয়েছে, আসলে তারা চুরি করে গেছে, উল্টো পাল্টা লোকের নামে দিয়ে গেছে, অন্তত 50% অ্যাটলিস্ট। এটা সেই সরকারের সময় বলা হয়েছিল, সেগুলো রিচেক করা আছে। তবে সরকার এগুলো একটু ফাস্টার করা দরকার। পুলিশকে নিয়ে বারবার কথা বলেছেন, আমি এই জায়গায় আসবো। এখানে একটা আমাদের কেয়ারফুল থাকতে হবে। ডক্টর ইউনূসের প্রসঙ্গ যখন এসছে, সুদখোর এই করছে, ওই করছে, গরিবকে সুদ দিয়ে শেষ করে ফেলছে, তিনি জেলে থাকার কথা ছিল, সেই মামলা তুলে ফেলেছে। এই ক্ষোভ তার আসলে যায় না। ডক্টর ইউনূসকে একদিনের জন্য হলেও জেলের ভাত উনি খাওয়াতে সম্ভবত চেয়েছিলেন, বাট শি ফেইলড। এর ছাড়া উনি ওনার ঋণ নিয়ে কি করেছেন না, মানে ট্যাক্স নিয়ে কি করেছেন এসব কথাবার্তা। খুব হুমকে দিচ্ছেন, 32 নম্বর পড়িয়ে দিয়েছে, তাই এদেরকে ছেড়ে দেওয়া যায় না। ছাত্রলীগ ব্যান করা নিয়ে বলেছেন, এবং ব্যান করার কেসে হুমকি দিচ্ছেন, দারুণ সব হুমকি। ইউনূস নাকি ক্ষোভের আগুনে, ক্ষমতার লাভের, মানে তার ক্ষমতার যে লোভের আগুন, সেটা দিয়ে সারা দেশ ছারখার করে দিচ্ছে। দেশের গরিবের খুব খারাপ অবস্থা। শেখ হাসিনার সময় তিনি বলছেন একজন দিনমজুর কাজ করে তার পুরো পরিবার মেনটেন করেও সঞ্চয় করতে পারতো, আর এখন একজন দিনমজুর সারাদিনের উপার্জন দিয়ে এক বেলাও খাবার কিনতে পারে না। ইয়াস, জাস্ট শুনে যাই আমরা। কোনো সাংবাদিকতা করা যাচ্ছে না, কোনো রকম কোথাও নাকি সাংবাদিকতা হচ্ছে না।
বারবার ক্ষোভ নিয়ে বলছেন অপরাধ কি আওয়ামী লীগের, কি অপরাধ করেছি আমরা। আসবো, মানে উনি ওনার অপরাধ খুঁজে পান না। আওয়ামী লীগ অবৈধভাবে কখনো ক্ষমতা দখল করেনি। আওয়ামী লীগ মাটি মানুষের কথা বলার জন্য আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছে। সাধারণ মানুষের অধিকার নিয়ে তারা কাজ করে। তার বাবা দেশকে স্বাধীন করে দিয়ে গেছেন এবং 3 বছর 7 মাসের মধ্যে দেশকে স্বল্পোন্নত দেশে পরিণত করে গেছেন। মানে মিথ্যাচারের সীমা দেখি আমরা। স্বল্পোন্নত দেশে উত্তরণ করার কিছু নাই। প্রত্যেকটা দেশই, মানে এটা হলো সবচেয়ে খারাপ জিনিস। স্বল্পোন্নত দেশ মানে আসলে আপনি গরিব দেশ। মজার ব্যাপার বরং এটা, বাংলাদেশ শুরু থেকেই কোনোদিন এলডিসি বা স্বল্পোন্নত দেশে থাকার কথাই ছিল না। কারণ এলডিসির নিয়ম হচ্ছে কোনো দেশের জনসংখ্যা যদি কমপক্ষে 7 কোটি হয় সেটা এলডিসিতে থাকবে না। তার মাথা পিছু আয়, আরও 2টো ইন্ডিকেটর, হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স এবং ভালনারেবিলিটি, ইকনমিক ভালনারেবিলিটি ইন্ডেক্সে যাই থাকুক না, 7 কোটি হলেই সে এলডিসি থাকবে না। কিন্তু বাংলাদেশ হাতে পায়ে ধরে এলডিসি থেকেছে, কারণ কিছু বেনিফিট পাওয়া যায়। তার বাপ নাকি এটাকে এলডিসিতে রেখে গেছেন, আর তিনি এসে এটাকে উন্নয়নশীল দেশ টেশ কি যেন বলছেন করতে গেছেন। অনিবার্যভাবে বহুদিন পর তার 15ই আগস্ট এবং স্বজন হারানোর বেদনা, তার জীবনে এটা কষ্ট আছে, কিন্তু এটা যে একটা মেকি ফাজলামতে পরিণত করেছিলেন, এটা তার ক্ষমতায় থাকার সময় মানুষের ইমোশনকে খোঁচা দেওয়ার জন্য মানুষ না খোঁচা না খেয়ে বরং বিরক্ত হয়েছে। ঠিক একই জিনিস আবার বহুদিন পর শুনলাম, সবার নাম ধরে কি হয়েছে এবং জেল হত্যার কথা বলা হয়েছে। বই ছাপাতে পারছে না, সরকার এত ফেল করেছে, ইনফ্লেশন হচ্ছে, দাম বেড়ে গেছে, প্রবৃদ্ধির হিসাব দিচ্ছেন, কত রেখে গেছেন ডক্টর ইউনূস, প্রবৃদ্ধির হিসাব কমাচ্ছেন, কমানোর কথাই ছিল, চুরি করে প্রবৃদ্ধির হিসাব দেখানোটাকে কমাবেই। ডক্টর ইউনূসের সরকার টাকা লুটপাট করছে, বাজেটে শেয়ার মার্কেটের টাকা লুটপাট, গ্রামীণ ব্যাংকের গ্রামীণ ফোনের টাকা পাচার করে শেষ করে এখন বাজেটের টাকাও পাচার করে দিচ্ছেন। উনি ডক্টর ইউনূস, তার 14 পুরুষ, উপদেষ্টারা তাদের 14 পুরুষ, সমন্বয়কদের 14 পুরুষ, এভাবে মানে বাবা মা ভাই বোন এভাবে বলছেন সবার হিসাব রাখতে হবে। এবং হালকা একটা খোঁচা সার্জিস আলমকেও মনে হয় দিয়েছেন যে ওরা এখন নতুন বিয়েও করছে, তাদের শ্বশুর বাড়িরও খোঁজ নিতে হবে, সার্জিসকে একটু কেয়ারফুল থাকতে হবে। সালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনূস আলোচিত এই মুহূর্তে সমালোচিত, যেহেতু তিনি সরকার প্রধান, এই সরকারের যতগুলো ভালো কাজ হবে সেটার ক্রেডিট যেমন তিনি পাবেন, আবার যেই জায়গাগুলোতে বিতর্ক হবে, খারাপ হবে, সেগুলোরও কিন্তু দায়ভার তাকেই গ্রহণ করতে হবে। তবে ক্ষমতায় বসার পর এই প্রথমবারের মতন তিনি এমন এক সিদ্ধান্ত নিয়েছেন, তার সরকার, যেটা 18 কোটি বলেন 20 কোটি বলেন, পুরো বাংলাদেশের মানুষকে একটা বড় ধরনের ঝামেলা থেকে মুক্তি দিল। আমি মনে করি এটা খুবই সাধুবাদ জানানোর মতন একটা সিদ্ধান্ত। আর এতে সবচেয়ে বেশি আমরা যারা প্রবাসীরা আছি, বিশেষ করে যারা বিদেশগামী বা প্রবাসী আছি, তারা সবচেয়ে বেশি আমরা এখানে বেনিফিটেড হতে যাচ্ছি। দর্শক, আমরা সবাই প্রত্যেকেই ব্যক্তি জীবনে আপনার পাসপোর্ট করি। তো গতানুগতিক ধারায় পাসপোর্টের মধ্যে একটা ঝামেলা হচ্ছে কি, নর্মালি একটা পাসপোর্টের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, এই দুটাই হচ্ছে পাসপোর্টের আপনার যে ইস্যু করা হয় সেটার মূল ভিত্তি। কিন্তু এই দুটি সঠিক থাকলেও পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে আমাদের দেশে একটা চিরাচরিত প্রচলিত রীতি আছে, সেটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন। আর এই পুলিশ ভেরিফিকেশনের ফাঁদে আমাদের অনেক পুলিশ কর্মকর্তাদের মাশাল্লাহ ভালোই ইনকাম হয়, কিন্তু অনেক মানুষ এটার জন্য অতিরিক্ত টাকা খরচ করতে হয়। মানে যাদের সামান্য একটু সমস্যা আছে তারা হাজার হাজার টাকা চুক্তি করতে হয়। আর এই যে একটা বিশাল ঝামেলা, এগুলো থেকে অবশেষে এই জাতিকে মুক্তি দিয়েছে ডক্টর ইউনূসের সরকার। পাসপোর্টের ক্ষেত্রে এখন থেকে আর পুলিশ ভেরিফিকেশন আপনার থাকছে না। শুধুমাত্র পাসপোর্ট নতুন করার ক্ষেত্রে যে বিষয়টা থাকছে না তাও না, আমরা যখন নবায়ন করতে যাই, মানে পাসপোর্টের মেয়াদ যখন শেষ হয়ে যায়, নতুন করে পাসপোর্ট রিনিউ করতে গেলে তখনও কিন্তু পুলিশ ভেরিফিকেশনের একটা ইস্যু থাকতো। সেই জায়গা থেকেও সরে এসেছে সরকার। আর আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এই তথ্য জানা গেছে যে পাসপোর্টের জটিলতা নিরসনের লক্ষ্যে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ডক্টর নাসিমুল গড়ির সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়, যেখানে আপনার উপদেষ্টা পরিষদের সভায় মতামতটা যেটা আসছে যে এই ভেরিফিকেশনে আসলে ফাইনালি কি করা যায়। তো আপনার নাম প্রকাশ অনিচ্ছুক এক কর্মকর্তা বলছেন এই বিষয়ে সভায় অনেকটা এগিয়ে গেছে, আরেকটি সভা হবে, তারপর আপনার পাসপোর্ট ভেরিফিকেশন উঠানোর বিষয়টাকে আপনার প্রজ্ঞাপন হিসাবে সামনে নিয়ে আসতে যাচ্ছে। জানা গেছে সবাই পাসপোর্ট জটিলতা নিরসনের লক্ষ্যে প্রয়োজনীয় যে সুপারিশ, মানে যা যা এখানে সংস্কার, সেগুলো প্রণয়ন করা হয়েছে।
আর উপদেষ্টা পরিষদের নির্দেশনার আলোকে চূড়ান্ত সিদ্ধান্ত আপনার আদেশ জারি করা হবে। আর প্রধান উপদেষ্টার কার্যালয়, আইন বিচার এবং সংসদ বিষয় মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পুলিশের বিশেষ শাখাসহ অন্যান্য বিভাগের যারা প্রতিনিধিরা ছিলেন গতকালকের এই বৈঠকে সবাই আপনার উপস্থিত ছিলেন। এমনকি সেখানে ফাইনালি এটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, জাস্ট একটা ম্যাটার অফ টাইম, হয়তো এখানে 2-4 দিন লাগবে, লাস্ট একটা সভা হবে, তারপরে সিদ্ধান্তটা বাতিল হতে যাচ্ছে। আর এক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সম্মত হয়েছেন, আর জাস্ট হচ্ছে ফাইনাল একটা স্বাক্ষর। এখন আমার কাছে মনে হয়েছে এটা কেন খুবই গুরুত্বপূর্ণ, দেখেন এটা সবচেয়ে বেশি হয়রানির শিকার হয়েছে যারা পলিটিক্যালি 2-1টা মামলা খাইছেন। এখন কিছু মামলা আছে মেজর, কিছু আছে মাইনর, যেমন কারোর বিরুদ্ধে আমসুরি, ডাবসুরি অথবা মিথ্যা হেয় প্রতিপন্ন করা কিছু মামলা আছে। তো এগুলা হয়তো কি লোকাল যে থানাতে আছে সেইখানে এই ভেরিফিকেশনটা গেলে সেখানে স্থানীয় মেম্বার চেয়ারম্যানের কাছে সম্ভবত একটা কল যাইতো, তো তাদের মাধ্যমে আবার আমাদের থানা থেকে যেই মানে পুলিশ কর্মকর্তারা যাইতেন, তো পলিটিক্যালি অনেক সময় ঝামেলার মধ্যে পড়তে হইতো। আবার অনেকে আছে এমনিও যাই, এই যে আসছি আমাদের পুলিশের সরকারি বেতন দেওয়া হচ্ছে, তারপরে অফিসে থেকে বাসায় গিয়া ভেরিফিকেশনের পর 500-1000 হাদিয়া না দিলে মন ভরতো না, অথবা ভেরিফিকেশনটারে লেন্দি প্রসেসিংয়ে নিয়ে ফেলা হইতো। তো এই সকল উটকু ঝামেলা থেকে এই একটা সিদ্ধান্ত দলমত নির্বিশেষে সবাই এটা থেকে মুক্তি পাচ্ছে। তবে এই সিদ্ধান্তটা সবচেয়ে বেশি ফায়দাজনক হচ্ছে যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন, কেননা এই মুহূর্তে গত 16 বছর যেমন এই দেশ থেকে বিএনপি জামাতের নেতাকর্মীরা যে যেমনে পারছেন পরিচয় লুকাইয়া থানা পুলিশ ম্যানেজ করা, পাসপোর্টটারে রেডি করা, পুলিশ ভেরিফিকেশনটারে ক্রস করানো খুবই কঠিন একটা কাজ ছিল। তো সেই জায়গাতে তারা অনেক হিমশিম খাইছে, বাট ডক্টর ইউনূস সরকারের এই সিদ্ধান্ত সবচেয়ে বেশি ফায়দাজনক হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ থেকে যে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমিক ভিসা বা অন্যান্য ভিসায় মানে পাসপোর্ট করা দেশ ছাড়ার সিদ্ধান্তে আছে বা অপেক্ষায় আছে, তাদের জন্য এটা পজিটিভ হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা দোয়া করবে মনে হয়, বাট সর্বোপরি এটা বাংলাদেশের জন্য খুবই একটা পজিটিভ। আমার কাছে মনে হয় যে এরকম ভালো ভালো আরও কিছু সংস্কার করা জরুরি। সমালোচনাও থাকবে, প্রশংসাও থাকবে। ভালো থাকুন। অবশ্যই বিষয়টি আপনার মতামত কমেন্টে জানাবেন। কারা পরবর্তীতে অর্থাৎ ডক্টর ইউনূস যে রাষ্ট্র চালাচ্ছেন সেটাকে আপনারা কতটুকু সমর্থন করেন, এটা নিয়ে আপনারা মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।